দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের প্রবাস সংলাপ অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমাদের নিয়মিত আয়োজন প্রবাস সংলাপে আজকের বিষয় নির্ধারণ করেছি আমরা প্রবাসে থেকেও লেখনীতে বাংলাদেশ। দর্শক, আপনারা জানেন যে প্রবাসের দিনলিপি অত্যন্ত কঠিন, অনেক ব্যস্ততা, অনেক ধরনের কাজের সম্পৃক্ততা, এর মাঝেও যারা এই ব্যস্ত সময়গুলোকে পাশ কাটিয়ে লেখালেখির মতো চর্চা করেন, সেই চর্চার সঙ্গে আবার যারা দেশকে সবসময় সামনে এগিয়ে রাখেন, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে অত্যন্ত বড় একটি কাজ। আর সে বিষয়ে কথা বলার জন্য আজকের বিষয় নির্ধারণ করেছি প্রবাসে থেকেও লেখনীতে বাংলাদেশ। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জাপান প্রবাসী লেখক এবং অভিনেতা জুয়েল আহসান কামরুল। আমাদের সঙ্গে দুবাই থেকে আছেন শিক্ষক এবং লেখক কেতন শেখ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক এবং প্রকাশক মাশফিক তন্ময়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রবাসে থেকেও লেখনীতে বাংলাদেশ অত্যন্ত দুরূহ একটি কঠিন কাজ। সেই কঠিন কাজটি যারা করছেন, একটু জানতে চাই যে তারা কীভাবে করছেন। আমি প্রথমে একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন জাপান প্রবাসী লেখক এবং অভিনেতা জুয়েল আহসান কামরুল। আপনার কাছ থেকে যে এই যে জাপানের মধ্যরাতে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মানে এত কর্মব্যস্ততার মাঝেও এই লেখালেখি এবং সেই লেখালেখিতে বাংলাদেশকে এগিয়ে রাখা, বাংলাদেশকে নিয়ে ভালোবাসা, ভাবনা, কিভাবে এই কাজগুলো আপনি করেন আসলে আমরা শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এটা বাদশাহ, ধন্যবাদ। বাংলা টিভিকে ধন্যবাদ। আসলে ব্যাপার হচ্ছে যে মানে আমরা যারা প্রবাসী, যারা আমার মনে হয় সবাই বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি। সেই ভালোবাসার থেকে কিছু একটা করবার দায়িত্ব থাকে। ভালোবাসাটা অনেক অনেক কিছু মানে করে ফেলতে হয় মানুষকে। তো সেই হিসেবে যে প্রবাসে থেকে এই সারাদিন মানে কর্মব্যস্ততার মধ্যে থেকে কি করা যায় দেশের জন্য, দেশের জন্য ভাবনাগুলো, প্রবাসের এই ভাবনাগুলোকে কলমের মধ্য দিয়ে নিয়ে এসে সেটা বই আকারে যখন একুশের মেলায় যায়, তখন হয়তো পাঠক বুঝতে পারেন যে একজন লেখক প্রবাসে থেকে দেশের কথা বলতে চায়, প্রবাসের কথা বলতে চায়, তার ভাবনাগুলো, অনুভূতিগুলো বা বোধগুলো জানাতে চায়। সেইভাবে মানে সারাক্ষণ কর্মব্যস্ততার মধ্যেও আসলে আমাদের যেটা হয় যে প্রবাসে সারাদিন যে কাজকর্ম করে থাকি, সারাক্ষণ কিন্তু মুহূর্তে মুহূর্তে দেশের ভাবনাটাই মাথার মধ্যে চলে আসে। স্বপ্ন দেখলেও বাংলায় দেখি, রাতে ঘুমলেও বাংলায় চিন্তা করি। শুধু কথা বলেন হয়তো সংশ্লিষ্ট দেশের ভাষায়, এটুকুই পার্থক্য, তাই তো? জি, আমরা একটু ফিরছি। জনাব কেতন শেখ আমাদের সঙ্গে আছেন দুবাইতে, তিনি এই মুহূর্তে আছেন, তিনি শিক্ষক এবং লেখক। জনাব কেতন শেখ, আপনার দীর্ঘ সময়ের যে অভিযাত্রা, সেখানে আপনার লেখালেখি চর্চাটা এখনও রয়েছে। তো আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই যে কেন আপনি এত কিছুর মাঝেও লেখালেখিটাকে আঁকড়ে রেখেছেন। আমার দুটি দেশে প্রবাস। প্রথমে তো যুক্তরাজ্যে ছিলাম, লন্ডনে ছিলাম অনেকদিন, তারপর এখন দুবাইতেও আছি। আমি আহ, জুয়েল ভাইয়ের সাথে পুরোপুরি একমত নিজের দিক থেকে যদি বলি। তবে আমার মধ্যে এখন পর্যন্ত দুটি চেতনা সবচেয়ে বেশি কাজ করে। সেটা হচ্ছে যে প্রথমত মানসিক স্বাস্থ্যের কল্যাণ, যেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। কেননা বাংলাদেশের মানুষ খুব অস্থিরতায় আছে এবং খুব নিপীড়নের মধ্যে আছে সব দিক থেকে, অর্থনৈতিকভাবে, জীবনযাত্রা থেকে। আপনি একটু আগে বলেছেন আমাদের জীবন খুব ব্যস্ত প্রবাসে। আমাদের জীবন ব্যস্ত হলো, আমাদের জীবন খুব সিস্টেম্যাটিক্যালি ব্যস্ত। বাংলাদেশে কিন্তু আউট অফ সিস্টেম ব্যস্ত। আপনারাও সবাই ব্যস্তই থাকেন এবং আপনাদের উপরে র্যান্ডমাইজড অনেক প্রেশার আছে, অনেক ধরনের র্যান্ডম প্রেশার আছে। তো সেইখানে আমার মনে হচ্ছে যে যেটা আমার শৈশব কৈশোরের পাঠাভ্যাস থেকে মানসিক স্বাস্থ্যটা আমার স্থির ছিল বা ঠিক ছিল, এখন সেটা অস্থিরতার দিকে চলে যাচ্ছে। এইটা একটা তাড়নার থেকে আমি লেখালেখি করি, কারণ আমার মনে হয় আমি যদি পাঠাভ্যাস গড়ে তুলতে পারি আবার, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, তাহলে আমরা ভবিষ্যতে একটি সুস্থির, জ্ঞানলব্ধ এবং চেতনালব্ধ একটি প্রজন্ম পাবো। জাতিকে আমরা পাবো। ধন্যবাদ জনাব কেতন শেখ। আমরা একটু ফিরছি, জনাব মাশফিক তন্ময় আছেন আমাদের সঙ্গে শুরুতে, লেখক এবং প্রকাশক। জনাব মাশফিক তন্ময়, আপনি শুনছিলেন যে জুয়েল ভাই এবং কেতন ভাইয়ের যে কথার ধারাবাহিকতা, এই যে প্রবাসে বসে যারা লেখালেখি চালিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন, আপনাদের অভিজ্ঞতাগুলো কি আসলে? আমাদের অভিজ্ঞতা বলবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওনাদেরকে
মানে সাপোর্ট দেওয়ার জন্য। মানে ওনারা এত দূরে থেকে, দেশের থেকে, তারপরেও দেশের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কাজ করছেন ওনাদের কাজের বাইরে। কারণ বিদেশে তো ওনারা একটা মানে কাজ নিয়েই বেশি বিজি থাকেন আমাদের থেকে বেশি। তো ওদিক থেকে আমরা চেষ্টা করি যে আমাদের থেকে যেন ফুল সাপোর্টটা তারা পায়। আমরা প্রকাশক যারা আছি আমরা সবাই প্রবাসী লেখকদের সর্বোচ্চ চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমরা একটু ফিরছি এবছরের যে অমর একুশে বইমেলা, যেটি আসলে নির্বাচন সহ বিভিন্ন কারণে সেই মেলাটি একটু বিলম্বে শুরু করা হয়েছে। কিন্তু একটি বিষয় যে গণমাধ্যমের রিপোর্ট যদি দেখেন, আজকেও কিন্তু আমরা সন্ধ্যায় আমাদের টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন রিপোর্টিং হয়েছে, দেখেছি যে এখনও কিন্তু মেলায় ওই অর্থে কোনো লোক সমাগম নেই, স্টলগুলো ফাঁকা পড়ে আছে। আসলে পরিস্থিতি কি, আপনারা যারা মেলা নিয়ে কাজ করছেন? না, আসলে আমরা যদি গতবারের সাথে কম্পেয়ার করি রোজা ছাড়া নর্মাল টাইমের সাথে, এটা হবে না। কারণ এখন ধরেন ইফতারের টাইমটাতে মেলায় লোক পাওয়া যাচ্ছে না, আর ইফতারের পর তারাবি থাকছে। তো মানে এমন কেউ যদি 3টায় মেলা আসে তার 5টার মধ্যে চলে যেতে হচ্ছে বাসায় ইফতারের জন্য। আবার ইফতার করেও যারা তারাবি পড়ছে তারা মেলায় আসতে পারছেন। আর মেলার টাইমটা মূলত হলো সন্ধ্যার পরেই মানুষ মেলায় আসে, অফিস শেষ করে কাজ শেষ করে 2টা ঘন্টা। তো আমরা 2টা স্লটই পাচ্ছি না এখন রোজার কারণে। তো এই জন্য মেলা খুব ভালো হচ্ছে না, আর এইবার হবেও না ভালো। আমরা এটা ধরেই রেখেছি যে না, এবার মেলা আমাদের অনেকটা নিয়ম রক্ষার মেলা হচ্ছে কি? নিয়ম রক্ষারই বলা যেতে পারে, যেহেতু 21 ফেব্রুয়ারিতে শুরু হয়নি, যেহেতু 21এই শুরু হয়েছে, মানে ফেব্রুয়ারিতে 25-এ। তো ওটাই আর কি, নিয়ম রক্ষার মেলাই বলতে পারেন যে হয়ে গেল মেলাটা। তারপরেও হয়তো বা মেলাটা হয়েছে, কিন্তু আমরা আবার একটু ফিরছি এই যে প্রবাসের যে লেখক যারা বিভিন্ন বিষয়, তাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের পাঠক, যেটা কেতন ভাইয়ের খুব একটা দারুণভাবে বলেছেন, চমৎকারভাবে বলেছেন যে উনি পাঠ্যাভ্যাসটাকে আবার ফিরাতে চান নতুন প্রজন্মের কাছে। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্বের জায়গা, যে দায়িত্বের কাজটি জুয়েল ভাই, কেতন ভাই তারা করে যাচ্ছে। কেতন ভাই যেটা বই লেখার পাশাপাশি আরেকটা কাজ করছেন, উনি একটা অনলাইন প্ল্যাটফর্ম রেডি করেছেন, অনলাইন ওটিটি, যেখানে কেউ একটা সাবস্ক্রিপশন নিলে অনেক ধরনের বই পড়তে পারবে ওখানে। তো ওর আর বই কিনতে হচ্ছে না। এটা ধরেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে পাঠক পাচ্ছে। তো এইটা উনার একটা মানে বেশ ভালো অবদান আমাদের। আমি একটু তাহলে কেতন ভাইয়ের কাছে যাচ্ছি। কেতন ভাই, মাশফিক ভাই যেটি বলছিল যে আপনার কি ভিন্ন ধর্মী যে উদ্যোগ, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে কিভাবে কাজগুলো আপনি করছেন এবং প্ল্যাটফর্মটাকে কিভাবে পাঠক তারা নিতে পারে, কিভাবে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে। জি, অবশ্যই। আমরা একটা বাংলাদেশ বেসড কোম্পানি ফর্ম করেই সেখান থেকেই একটা ওয়েব বেসড দ্বিভাষিক লাইব্রেরি করেছি। অর্থাৎ এখানে বাংলা এবং ইংরেজিতে প্রত্যেকটি সাহিত্য পাওয়া যাচ্ছে। ইংরেজি করার একটা অনেক বড় কারণ হচ্ছে প্রবাসে অবস্থানরত আমাদেরই সন্তানরা ইংরেজিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার বাংলাদেশের অনেক ইংরেজি মিডিয়ামে পড়া পরবর্তী প্রজন্মরাও ইংরেজিতে পড়তে পছন্দ করে। তো আমরা বাংলা সাহিত্যেরই ইংরেজিটাও রাখছি, আবার বাংলা সাহিত্যটাও রাখছি। এটি একটি 1 মাস, 6 মাস বা 1 বছরের সাবস্ক্রিপশন দিয়ে একটি সুলভ মূল্যে অনেক ধরনের কন্টেন্ট, প্রায় 500-600 কন্টেন্ট একসাথে পড়ার সুযোগ হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট, প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, পত্রিকা, অনেকগুলো কন্টেন্ট আমরা রেখেছি, যাতে করে সেখান থেকে যে যার মতো ইচ্ছা করে একটা লাইব্রেরির মতো পড়তে পারে এবং 12 মাসই পড়তে পারে। এটি একটি ওয়েবসাইট। এখানে বাংলা ভাষার যে বইগুলোর কথা বলছেন বা সাহিত্য, সেগুলোকে আপনারা কি নিজেরাই ট্রান্সলেট করে নিচ্ছেন, নাকি ওই লেখকই আপনাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছে? না, আমরা একটি সম্পাদনা পরিষদ তৈরি করেছি। সেই পরিষদে আমাদের অনুবাদক এবং ভাবানুবাদক আছেন, এবং একই সাথে আমরা স্টুডেন্ট ওয়েজ এবং আজব প্রকাশ, এই দুটি প্রকাশনের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে তাদের বই আমরা এখানে রাখছি। এবং আমাদের একটি নিজস্ব প্রকাশনী মনন মুকুর মিডিয়া, সেখান থেকে আমরা সম্পাদনা পরিষদের মাধ্যমে কিছু কন্টেন্ট তৈরি করছি। তো এটা ধারাবাহিকভাবে চলে আসছে প্রায় 1 বছর। এই 1 বছরে আল্লাহর রহমতে আমরা 100-র উপরে কন্টেন্ট দিতে পেরেছি, এবং এটা আমরা প্রতিনিয়তই যোগ করছি, প্রতি মাসে। দারুণ একটি উদ্যোগ। আশা করি দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন কিংবা দেখবেন, তারা নিশ্চয় এই যে তথ্যটি আমরা আজকে আমাদের জানলাম, কেতন শেখ ভাইয়ের যে উদ্যোগ এবং বিশেষ করে মাশফিক তন্ময় ভাই, তাদের উদ্যোগটা নিশ্চয়ই আমাদেরকে আরও নতুন পাঠক তৈরিতে সমৃদ্ধ করবে। আমি ফিরছি জুয়েল হাসান কামরুল ভাই আপনার কাছে। জুয়েল হাসান কামরুল ভাই, আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করছেন, আমরা দেখেছি। তো সেখানে কিন্তু শিশুদের বিষয় বা কিশোরদের বিষয়টাকে আপনি খুব প্রায়োরিটাইজ করেন, কারণ আপনার লেখার মাঝে এই জায়গাগুলোকে অনেক সময় দেখেছি আপনারা ফোকাস করেন, এবং বিশেষ করে জাপান সহ প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করছেন। তো আপনার এই যে একটু ভিন্ন ধারার কাজগুলো, মানে সেখান থেকে মূলত কোন বিষয়টাকে আপনি ফোকাস করতে চান?
বিষয় হচ্ছে যে আমরা এখন এই মানে অনলাইনের যুগে এসে আমরা কিন্তু যখন অভ্যস্ত হয়ে যায় যে মোবাইল ধরে কাজ করতে সারাক্ষণ মোবাইল নিয়ে আছি, কিংবা কম্পিউটারে বসতে সারাক্ষণ কম্পিউটার নিয়ে আছি। কিন্তু মানে একটা বই পড়া বা অনলাইনেই বই পড়া যেটাই হোক না কেন, একটা বই পড়ার বিষয়ে যে আমরা আগে ছোটবেলায় খুব বই পড়েছি, হ্যাঁ, এখনো আমি দেখা যাচ্ছে যে যেদিন আমি সারাক্ষণ মোবাইল দেখছি মোবাইলের মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হুম। কিন্তু আমি তার শিশুরা বুঝুক যে একটা বই পড়া শুরু করলে তার মধ্যে একবার ঢুকে গেলে সেখান থেকে আর বেরিয়ে বেরিয়ে আসা যায় না। এবং বইয়ের মধ্যে যেই মানে জ্ঞানের আলোটা থাকে মানুষের, মানুষকে দেবার জন্য বা নেবার জন্যে, সেই বিষয়টা যদি কোনো কিশোর বা কোনো শিশু অথবা কোনো বয়োজ্যেষ্ঠ লোকে হোক না কেন, যদি একবার বই পড়তে শুরু করে তাহলে তার মধ্যে আস্তে 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 এই বই পড়ার অভ্যেসটা এবং এই এই মানে অভ্যেসটা একদম এস্টাবলিশড হয়ে যাবে। এবং সেই কারণে আমি শিশুদের নিয়েও কিছু কাজ করি, এই জন্যে যে শিশুরা আনন্দ নিয়ে পড়ুক। যেমন ধরেন আমার জাপানে ভালো ভূত মন্দ ভূত নামে একটি বই আছে। তো ভূতের মধ্যে যে ভালো ভূত রয়েছে, হুম, ভূতের মধ্যে যে রাজা প্রজা রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে ভূতের মধ্যে, তারা যে পরিচালনা করে কিছু এলাকা, সেগুলো উল্লেখ করেছে, শিশুরা মজা করে পড়ুক। এবং ভূত যে ভূতও যে মানুষের উপকারে আসতে পারে বা মানুষ ভূতকে সহযোগিতা করতে পারে, এই নানা বিষয় নিয়ে জাপানের বিভিন্ন দিক তুলে ধরেছি, এই জন্য যে শিশুদেরকে আনন্দের মধ্য দিয়ে জ্ঞান অর্জন, জানা, শেখা, অনেক কিছু লক্ষ্য যে দারুণ আর দারুণ। বইয়ের মধ্যে আকৃষ্ট হওয়ার জন্য। জি, জুয়েল ভাই, আপনার আপনার যে জাপানের ভালো ভূত মন্দ ভূত বইটা আসলে শিশুদের কাছে খুবই জনপ্রিয়, এটা আমরা দেখেছি। আমি একটু ফিরছি মাশফিক তন্ময় ভাই আপনার কাছে। এখানে কিন্তু জুয়েল ভাইয়ের এই যে কথায় বা কেতন ভাইয়ের যে মানে ইউনিক কিছু কাজের বিষয়ে আমরা জানলাম এবং তারা খুব মজার বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন। আপনি যখন এই প্রবাসে থাকা লেখকরা কখনো প্রবাসী হয় না, লেখক সবসময় লেখক আমরা মনে করি, কিন্তু প্রবাসে থেকেও যারা লেখালেখি করছেন তাদের নিয়েও কিন্তু আপনি অনেক বেশি কাজ করেন। তো আপনার সেখান থেকে একটু এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা আসলে একটু ভিন্ন? ভিন্ন না মানে, না ওরকম ভিন্ন কোনো অভিজ্ঞতা নেই। তবে কাজের ক্ষেত্রে ধরেন কি বলবো, না যেটা বলবো ধরেন ভিন্ন যদি এবার বলি, এবার যেমন এবার বইমেলায় আমার কোনো লেখক আসছে না, এটা একটা খুব কষ্টের ব্যাপার, একটা মন খারাপের ব্যাপার যে একটা এত বড় বইমেলা একুশে, যদিও রোজার মধ্যে হচ্ছে, কিন্তু প্রবাসী লেখক মানে যদি আমার কথা বলি, আমাদের পাবলিকেশনের তো অনেক লেখক আছে প্রবাসী যারা বিদেশে থাকে, বাট কেউ এবার আসছে না। কেন আসছে না? রোজার কারণে। এত কম টাইম মেলা, ডেট 3বার চেঞ্জ হলো, যে আমরা প্ল্যান ঠিক করতে পারিনি কবে আসবো কি করব। তো মানে এমনিতে যখন এই যে আপনাদের যে বিদেশে থেকে যারা লেখালেখি করেন তাদের সাথে আপনাদের সমন্বয়গুলো আপনারা কিভাবে করেন আসলে? আমরা তো এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে, এখন তো ধরেন ঢাকায় যে লেখক যেভাবে করছে ওনারা বিদেশ থেকে একইভাবেই করছে, ইমেলে পাণ্ডুলিপি পাঠিয়ে দিচ্ছে, আমরা হয়তো কারেকশন করে আবার ইমেল করছি, অনলাইনেই সব হয়ে যাচ্ছে। তো মানে একটা ঢাকার লেখককে আমরা যতটুকু প্রায়োরিটি দিচ্ছি, প্রবাসী লেখক ঠিক একইভাবেই কাজ করছে। গ্লোবাল ওয়ার্ল্ডে এখন আর চাইলে মানে কেউ দূরে নেই, এটা 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 আপনারা এই চাইলে দূরে নিয়ে আর এখন লোকেশন কোনো আর ম্যাটার করছে না, যে উনি আমেরিকায় আছে না লন্ডনে আছে না ঢাকায় আছে বা চিটাংয়ে আছে। তো চিটাংয়ের একজনকেও আমি যেভাবে করছি, তো লন্ডনের আরেকজনকে একইভাবেই আমার ডিল করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার প্রবাসী থেকেও বাংলাদেশকে নিয়ে ভাবলে তাকে আমরা কাছে নিয়ে আসতে কোনো দূরত্ব তৈরি না, হচ্ছে না, কোনো দূরত্ব তৈরি হচ্ছে না। দর্শক আসলে প্রবাসী থেকেও আমাদের যে বিষয়টি আজকে আমরা নির্ধারণ করেছিলাম যে প্রবাসী থেকেও লেখনীতে বাংলাদেশ, কারণ তাদের লেখায় তাদের যে লেখার নির্যাস সেখানে কিন্তু বাংলাদেশকে রেখে যাওয়া তাদের শৈশব, তাদের অভিজ্ঞতা, একই সঙ্গে প্রবাসের উন্নত জীবনের যে অভিজ্ঞতা, সেই দুই অভিজ্ঞতার যে তুলনামূলক চিত্র, সেখান থেকে প্রাপ্ত যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু আমাদের পাঠকদের জন্য তারা তৈরি করেন। আর এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। দর্শক, যাচ্ছি আমরা ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এসে আমরা আরও শুনবো আমাদের প্রবাসী থেকে লেখা বাংলাদেশি লেখকদের নানা অভিজ্ঞতার কথা। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন প্রবাস সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমার সঙ্গে আছেন তিনজন সম্মানিত অতিথি। আছেন কেতন শেখ, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, দুবাই ক্যাম্পাস। আমাদের সঙ্গে আছেন জুয়েল হাসান কামরুল, লেখক এবং অভিনেতা, জাপান থেকে সংযুক্ত আছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক এবং প্রকাশক মাশফিক তন্ময়। আমরা শুনছিলাম যে প্রবাসে থেকেও লেখনীতে বাংলাদেশ তারা কীভাবে কাজ করছেন। আমি একটু ফিরতে চাই কেতন শেখ, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, দুবাই ক্যাম্পাসে। উনি আমাদের সঙ্গে আছেন।
কেতন ভাই, আসলে একটু শুনতে চাই যে আপনার যে দীর্ঘ সময় প্রবাসের যে অভিজ্ঞতা, সেখানে বই পড়ার যে সংস্কৃতির কথা আমরা প্রায় বলি বা শুনি বা দেখি, তো সেখান থেকে আমাদের বাংলাদেশের বর্তমান প্রজন্মকে এই জায়গাটায় ফিরিয়ে আনতে হলে আসলে কি কি ধরনের কাজ করা উচিত, যদি একটু ছোট করে বলতেন। হ্যাঁ, আরো বিস্তারিতভাবে বিভিন্ন সাহিত্যিক এবং পাঠ কর্মসূচি আমাদের থাকতে হবে এবং খুব প্ল্যান্ড এবং খুব সিস্টেমেটিক্যালি থাকতে হবে। সেটা বুক ক্লাব হতে পারে, বিভিন্ন আলোচনা হতে পারে, যেভাবে অন্যান্য সমস্ত অনুষ্ঠান, কমিউনিটি অনুষ্ঠানগুলোতে সাহিত্যের একটি পার্ট রাখতে হবে। শিশুদের চিত্রাঙ্কন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে বই এবং পাঠকে সবসময় জীবনের একটি অংশ করে রাখতে হবে। সেটা বাংলাদেশেও সত্য। এবং আমার একটা একটা খুব পজিটিভ সাইড হচ্ছে, বাংলাদেশে এখন জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক বইমেলাগুলো শুরু হয়েছে। এগুলো আস্তে আস্তে একসময় জমবে। বিজয় বইমেলা হয়ে গেছে। আমরাও এখন ঢাকায় আসলে, যে কোনো সময় আসলে, আমি আর তন্ময় মিলে হয়তো একটা সাহিত্য সভা বা একটা মোড়ক উন্মোচন বা একটা প্রকাশনা উৎসবের চেষ্টা করি। তো আমরা যদি বর্ষব্যাপী সাহিত্য চর্চার বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিকে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি এবং সাহিত্য জীবিত অবশ্যই থাকবে, পুনরুজ্জীবিতও হবে এবং এটার প্রসারও হবে। দারুণ দারুণ পরামর্শ দিয়েছেন। আমাকে ফিরে জুয়েল হাসান কামরুল ভাই আপনার কাছে। কামরুল ভাই, একটি বিষয় আমরা জানি যে জাপানের যে সংস্কৃতি বা জাপানের যে কালচার, মানে কালচার মিনস আমি ওখানকার সিস্টেম এবং শিশুদের সংস্কৃতি, শিশুদের পারিবারিক সংস্কৃতি, সেই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের শিশুদের মাঝে আরও বেশি সম্পৃক্ত করতে, তাদের সময়ানুবর্তিতা, তাদের যে পারিবারিক শিক্ষার যে ধারাগুলো, আমরা কীভাবে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি বা আপনারা কীভাবে এই দায়িত্বগুলো আরও ডিসিমিনেট করতে পারেন? বাদশা ভাই, আসলে কঠিন প্রশ্ন। আমি নিজেও এই মুহূর্তে আগে বলেছেন জাপানে, আমি কিন্তু ঘুমিয়ে আছি অর্ধেকটা। হ্যাঁ, আমার মস্তিষ্কে ঘুমিয়ে আছে অর্ধেকটা। তারপরে বলছি যে ওদের যে শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকে একজন শিশুকে যেভাবে তারা গড়ে তোলে, একদম বাসা থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মানে আপনার চাইল্ড কেয়ার থেকে শুরু করে যেভাবে যে গড়ে তোলে, এই ব্যাপারটা হচ্ছে যে সততা। সততা বলতে বোঝাচ্ছি বাবার সততা, মায়ের সততা, ভাই বোনের সততা, সমাজের সততা, শিক্ষকের সততা। সৎ শিক্ষক হলে, সৎ বাবা মা হলে সেই সন্তান খুব আহ, সততার মধ্যে দিয়ে বড় হলে সে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে, তার মধ্যে আলো আসে, সে বই পড়তে জানে। জাপানে এত কিছু হওয়ার পরেও প্রত্যেক স্কুলে লাইব্রেরি রয়েছে, তারা বই পড়ে, তারা এখনো মোবাইল দেখছে, বই পড়ছে, সবকিছু করছে তারা। তো আমার ব্যাপারটা হচ্ছে, আমি আগাগোড়াই বলি, আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে যে নিরাপত্তা এবং সততা। যদি আমরা নিরাপদ বাংলাদেশে গড়তে পারি, যদি আমরা সৎ শিক্ষক নিয়োগ দিতে পারি, শিক্ষক কিন্তু আসলে আমরা দেখা যাচ্ছে শিক্ষক রাজনীতি নিয়ে ব্যস্ত। হুম। তো ধরুন আপনি শিক্ষকতা করছেন, আর আমি জানি আমি আপনার স্টুডেন্ট। আমার বাবা, আপনি যেই রাজনৈতিক দল করেন, আমার বাবা অন্য দল করেন। তো সুতরাং আমার মধ্যে একটা বিপরীত ধারণা, মানে অথচ মানে আপনাকে অপছন্দ করার একটা, আমার শিক্ষক অন্য দল করে, আমার বাবা আরেকটা দল করে। হুম। তো এই যে আপনার রাজনীতির যে বিভাজন, হুম, একজন ছাত্র বা ছাত্রী সে জানবে আমার শিক্ষক রাজনীতি করে, সে স্বার্থের জন্য এখানে যায়। হ্যাঁ, আমার বাবা স্বার্থের জন্য ওখানে যায়। তো মূল ব্যাপারটা হচ্ছে যে সততা, সততার মধ্য দিয়ে সমাজ গড়ে তুলতে পারলে জাপানিদের আমরা অনুসরণ করতে পারি, তারা কিভাবে সমাজকে গড়ে তুলছে। তাহলে উম বাংলাদেশ সবার আগে, যেটা আগেও বলেছিলাম আমি টেলিভিশনে, যে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারলে মানুষ সবকিছু আহ, করতে পারে, জি, যদি বাংলাদেশ নিরাপদ হয়। ধন্যবাদ জুয়েল ভাই। আমরা ফিরবো আপনার কাছে, আমরা যাচ্ছি মাশফিক তন্ময় ভাই আপনার কাছে। এখানে আসলে একটু ফিরছি যে নতুন প্রজন্ম নিয়ে, যেহেতু আমাদের লেখালেখি বলেন, বই প্রকাশ বলেন, নতুন প্রজন্মকেই বেশিরভাগ টার্গেট করে করা। আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, আপনাদের যে এই প্রকাশনা এবং লেখালেখির সম্পৃক্ততার জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কি বলে আমরা আসলে বাংলাদেশে এই জায়গাটা কতখানি এগুতে পেরেছি? এগুতে আমরা এখন যেটা চেষ্টা করছি যদি বলি, কারণ অনেকে আছে ধরেন আগে ট্রেডিশনাল উপন্যাস গল্প পড়তে চাচ্ছে না, ইয়াং জেনারেশন, তাদের কথা আমরা চিন্তা করে, মানে তারা যে টপিকে ইন্টারেস্ট বা যেটা পড়তে চায়, আমরা ওই রিলেটেড বই করা শুরু করছি। যেমন কি ধরনের বই তারা এখন যেমন ধরেন যে ফ্রিল্যান্সিং, এইটাতে সবার ঝোঁক। তারপর রিমোট জব, যে বাংলাদেশে বসে সে কীভাবে বিদেশে কাজ করবে,
ওটার উপর আমরা বই করে তার মানে ফেলতেছি। পাঠের ধরনগুলো ধরনগুলো পাল্টে যাচ্ছে বা আমরাও চেষ্টা করছি যে সব ধরনের সব পাঠক যেন বই পায়। মানে এমন জায়গা না বলে আমি সাপোজ সেমি কন্ডাক্টর, এটা নিয়েও আমাদের একটা বই আছে যে সেমি কন্ডাক্টর কি, এটা যদি কেউ জানতে চায় সে জানতে পারবে। মানে টেকনিক্যাল, তারপর মোটিভেশন যদি বলি যে সেলফ মোটিভেশন, আমার কি কি করলে আমার জন্য ভালো হবে, তো ওই বইগুলো আমরা করছি। মানে এখন আর গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা এর মধ্যে মানে সীমাবদ্ধ একবারে নেই। জীবন থেকে নেওয়া জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা বলা হতো আগে যে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা হিসাবের নানা বিষয় নিয়ে যা শেখার বিষয় ছিল, কিন্তু এখন এই যেটা কেতন ভাই বলছিলেন যে সাইকোলজিক্যাল বিষয়গুলো, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যেটা বলছেন যে স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো, মানে এখন সবাই চিন্তা করে জীবন আমি কি ঘনিষ্ঠ শিখতে পারবো, আমার নিজেকে কিভাবে ডেভেলপ করব, যেন আমি নিজেকে ডেভেলপ করার জন্য আমার কোন বইটা কাজে লাগবে, ওইটাতে বেশি ফোকাস ইয়াং জেনারেশন আমার মনে হচ্ছে, তারা ওই উপন্যাসের থেকে বেশি। তো আমরা ওদিকে নজর দিচ্ছি যে সব ধরনের বই আমরা পাবলিশ করছি যেন সবার চাহিদা আমরা মেটাতে পারি। রাইট। তো আরেকটি বিষয় হচ্ছে যে এর সঙ্গে কিন্তু বইমেলা আয়োজনের একটি বিষয় থাকে, আপনারা যারা এই সংশ্লিষ্ট বিষয়ে আছেন, ধরেন এবছরের বইমেলা যেভাবেই হয়ে গেল না কেন, আগামী বছর সামনে, কারণ পাঠক যারা রেগুলার পাঠক বা যারা লেখক আছেন, যারা আপনাদের পাবলিশার যারা আছেন, তাদের টার্গেট থাকে বছরের একটি বড় সময় ধরে এই আয়োজনটাকে। তো একজন লেখক কিংবা একজন প্রকাশক হিসেবে আপনি কি মনে করছেন যে আগামীতে এই বইমেলা নিয়ে আমাদের কেমন ধরনের আয়োজন আপনারা চাচ্ছেন? আগামীতেও তো আমাদের রোজা থাকবে মনে হচ্ছে 3-4 বছর। তো আমি বলবো যে সবচেয়ে ভালো হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই মেলাটা শুরু হোক, 1 তারিখ থেকে 28 পর্যন্তই চলুক, এর মধ্যে রোজা পড়লে এভাবে কন্টিনিউ করবে। কিন্তু ওই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা এপ্রিলে মার্চে নিলে তখন আর মেলার পাঠক যেমন কনফিউজড হয়ে যায় যে 21-এর বই মেলা এপ্রিলে হচ্ছে বা ডিসেম্বরে জানুয়ারিতে হচ্ছে, তখন তো বিজয় মেলা হয়ে যাচ্ছে। যেমন যদি প্রবাসীদের কথাও বলি, ওনারা যেমন কনফিউজ যে আমরা ফেব্রুয়ারিতে প্ল্যান করে রাখছি আসবো, এখন তো মার্চ এপ্রিল হয়ে যাচ্ছে। তো এটা আমি বলবো যে ফেব্রুয়ারির মেলা ফেব্রুয়ারিতেই হোক, মানে যাতে সময়টাকে কোনোভাবে পরিবর্ধন করা না হয়। না হয়। আমি একটু ফিরছি কেতন ভাই আপনার কাছে। কেতন ভাই, আসলে বাংলাদেশের শিক্ষার্থী প্রজন্ম নিয়ে আপনাদের ভাবনাগুলোকে নিশ্চয়ই আমাদেরকে আশা তৈরি করে। নতুন প্রজন্মের যারা আছে, তন্ময় ভাই বলছিলেন যে তারা আসলে এখন স্কিল ডেভেলপমেন্ট কিংবা লার্নিং বেস বইকে তারা খুব প্রায়োরিটি দিচ্ছে। আপনার একটু বিদেশের অভিজ্ঞতার আলোকে একটু তুলনামূলক চিত্র একটু আপনার কাছে শুনতে চাই। আসলে বিদেশে আমার আমার সন্তানরা বাইরেই বড় হয়েছে, ওরা বিভিন্ন দেশের বই পড়ে। এটা আসলে তন্ময় খুব সুন্দর কথা বলছে, কারণ এটা একটা ডাইভার্স ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে। এখন যে কোনো একজন রাইটারের পক্ষে এক টাইপের লেখা লিখে হ্যামিলনের বংশীবাদক হওয়া সম্ভব না। এখন একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও রাখতে হবে বাচ্চাদের সামনে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে আর কি। সেজন্য আমার মনে হয় যে প্রকাশনার যে সাইকেল, সেই সাইকেলটার আরও ব্যাপ্তি হওয়া দরকার এবং প্রকাশনা খরচ এবং যে এফোর্ট, সেটাতে একটা ইকোনমিক্স আসা দরকার। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রাইটার বা এডিটরদেরকে দিয়ে এই ধরনের পোর্টফোলিও তৈরি করাটা দরকার, রাদার দ্যান ইনভেস্টিং অন অনলি ওয়ান রাইটার, যে একটা টাইপেরই বই হবে বা এরকম কিছু। সেটা না হয় যদি একটু ডাইভার্সিফাইড পোর্টফোলিও হয়, তাহলে প্রকাশনা শিল্প এবং সাহিত্য জীবিত থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে ফিকশনের বাইরের সাহিত্যকে সাহিত্যের মর্যাদা দিতে হবে, সেটা গবেষণা, প্রবন্ধ, এমনকি আমি বলবো যদি সেমিকন্ডাক্টর নিয়েও বই থাকে সেটাকেও একটা সাহিত্যিক মানে নিয়ে আসতে হবে। জি, অর্থাৎ সেটা ধন্যবাদ কেতন ভাই। আমরা একটু ফিরছি জুয়েল ভাই আপনার কাছে। জুয়েল ভাই, এখানে কেতন ভাই কিন্তু এবং তন্ময় ভাই লাস্ট তারা কিন্তু বেশ ডাইভার্সিফাইড পাবলিকেশনসের বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে আগামীতে যে অবস্থা তৈরি হচ্ছে, প্রিন্টেড বই থেকে কি আমরা এই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে অন্যদিকেই টার্ন করব কি? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় কি যে আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছু করতে হয়। আজকে আমরা এই দেখুন বিদেশ থেকে অংশ নিয়েছি টেলিভিশন প্রোগ্রামে। তো এটা হচ্ছে যে যুগের চাহিদা অনুযায়ী সবকিছু করতে হবে আমাদেরকে। এখন ধরেন পড়া, সেটা যদি আমার পক্ষে বই ধরে পড়ার যে আনন্দ সেটা যদি না হয়, তাহলে আমি মোবাইলে পড়বো বা কম্পিউটারে পড়বো, অনলাইনে পড়বো। আসলে পড়া হচ্ছে মূল লক্ষ্য, সুতরাং যেই মাধ্যমেই হোক না কেন আমরা সেটা পড়তে পারি। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, কেতন ভাই এবং মাসিক ভাই, আপনাদের তিনজনের এই স্বল্প সময়ে দারুণ তথ্যবহুল আলোচনা ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।